প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে একটি শহরে থাকে। প্রিয়াঙ্কার জন্মের পরই তার মায়ের প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে তার ঠাকুমা প্রিয়াঙ্কা এবং তার মা মিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত মিনা নিজে লোকের বাড়িতে কাজ করে হোক কিংবা নিজে রান্না করে খাবার বিক্রি করেই হোক, সে একাই তার মেয়ে প্রিয়াঙ্কার দেখাশোনা করতে থাকে। এখন প্রিয়াঙ্কার মাত্র 11 বছর বয়স ছিল। 4-5টা বাড়িতে কাজ করে মিনা যা টাকা পায় তাই দিয়েই তার মেয়ের পড়াশোনার খরচ চালায়। একদিন, আমি কবে বড় হব মা? আমি আর কতদিন এরকম ছোট থাকবো বলো তো? তোর মাথায় আবার নতুন কি ভূত চাপলো? মাঝে মাঝে যে তোর কি হয় উপরওয়ালাই জানে। এখন হঠাৎ বড় হওয়ার ইচ্ছেটা কেন হলো শুনি? কি করবি বড় হয়ে তুই? আমি বড় হয়ে তোমাকে সাহায্য করব। তুমি একা একা কত কাজ করো, প্রত্যেকদিন কত খাটনি হয় তোমার। আমি তোমাকে একটুও সাহায্য করতে পারি না। সবার তো বাবা থাকে, তাই বাবারা মায়েদেরকে সাহায্য করে। আমার তো বাবা নেই, তাই আমাকেই তো তোমাকে সাহায্য করতে হবে। ওরে আমার পাকা বুড়ি রে, এখন তোকে এসব কিছু ভাবতে হবে না। তুই শুধু মন দিয়ে নিজের পড়াশোনাটা কর। তুই যখন পড়াশোনা শিখে অনেক বড় হবি, ভালো চাকরি পাবি, তখন আমার পাশে দাঁড়াবি, কেমন? মিনা তার মেয়েকে অনেক সুন্দর করে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চা মেয়ের মন কি অত সহজে ভোলানো যায়? মিনা যতই প্রিয়াঙ্কাকে বোঝাক না কেন, প্রিয়াঙ্কার মন থেকে কিছুতেই বড় হয়ে তার মাকে সাহায্য করার চিন্তা ভাবনা যায় না। কিন্তু সেও কিভাবে তার মাকে সাহায্য করবে সেটাও বুঝে উঠতে পারে না। কয়েকদিন আগে প্রিয়াঙ্কা তার স্কুলের ফিস দেওয়ার জন্য তার মাকে বাড়ি বাড়ি ঘুরে টাকা জোগাড় করতে দেখেছে। আর সেই দিনের পরেই প্রিয়াঙ্কার মাথায় নিজে নিজে কাজ করে তার মাকে সাহায্য করার ভূত চেপেছে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন প্রিয়াঙ্কা স্কুলে আছে এমন সময়, আজ আমি কি খাবো? বাবা আমাকে তাড়াতাড়ি করে স্কুলে ছেড়ে দিয়েই তো অফিসে চলে গেছে। বাবাকে মা বারবার বলেছিল আমার টিফিন কিনে দিতে, কিন্তু বাবা তো একদম ভুলে গেছে। তাহলে কি আমরা সবাই খাবো আর তুই বসে দেখবি? আমরা তো কেউ অনেক বেশি বেশি টিফিন আনি না যে আমাদের থেকে তোকে ভাগ দিতে পারবো। আমার তো স্কুল থেকে বেরিয়েই আবার টিউশন থাকে। আমি নিজের পুরো টিফিনটা না খেলে আমার তো পড়তে পড়তেই আবার খিদে পেয়ে যাবে। আমি তোর থেকে টিফিন চাইও নি, আমি শুধু বললাম যে আমি টিফিন আনতে পারিনি। তুই খা, আমাকে তোর থেকে টিফিন দিতেও হবে না। তুই আমার টিফিনটা খেয়ে নে রোহিত, আমার এমনিতেই আজকে পেট ভর্তি আছে, আমি এতটা খেতে পারবো না। তোর টিফিন রোহিত খাবে না। তুই প্রত্যেকদিন ওই রুটি আর সবজিই তো নিয়ে আসিস। এসব রোহিত খায় না। ওর বাবা কত বড় লোক জানিস? ও প্রত্যেকদিন টিফিনে পিৎজা, বার্গার, পাস্তা এসব নিয়ে আসে। ও তো রুটি সবজি খাবে না। হ্যাঁ, আমি খাবো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। তোরা তো কেউ খাবার দিলি না। প্রিয়াঙ্কা যখন দিচ্ছে তখন ওকে খারাপ কথা কেন বলছিস? দে তো প্রিয়াঙ্কা, তোর টিফিনটা আমাকে দে। রোহিতের কথা শুনে প্রিয়াঙ্কা তাকে নিজের টিফিনটা দিয়ে দেয়। রোহিতের এতই খিদে পেয়েছিল যে সে প্রিয়াঙ্কার জন্য কিছু বাঁচিয়ে না রেখেই প্রিয়াঙ্কার টিফিন বক্স চেটে পুটে সমস্ত রুটি সবজি খেয়ে নেয়। মিনা এতই ভালো রান্না করে যে রোহিত একদানা খাবারও ফেলতে পছন্দ করে না। খাওয়া হয়ে গেলে রোহিত প্রিয়াঙ্কাকে 50 টাকা দিতে চায়। প্রিয়াঙ্কা প্রথমে কিছুতেই টাকাটা নিতে চায় না। রোহিত বারবার করে জোর করলেও প্রিয়াঙ্কা তার কোনো কথা শুনতে চায় না। তুই প্লিজ এই টাকাটা নিয়ে নে না রে। আমার মা যদি জানতে পারে আমি নিজে টিফিন কিনে নি আর তোর থেকে টিফিন নিয়েছি, তাহলে মা খুব রাগ করবে। তোকে টাকাটা দিলে আমি অন্তত মাকে বলতে পারবো যে আমি টিফিনটা কিনে খেয়েছি। আমাকে তাহলে মাকে মিথ্যা কথা বলতে হবে না। বন্ধুরা বন্ধুদেরকে সাহায্য করার জন্য কখনো টাকা নেয় না। আর যদি আমার মা জানতে পারে আমি মায়ের বানানো রুটি সবজি তোর কাছে বিক্রি করেছি, তাহলে কিন্তু আমার মাও খুব রেগে যাবে। টাকাটা নিয়ে নে, আর কালকে একটু বেশি করে রুটি সবজি নিয়ে আসিস, কেমন? হতে পারে কালকে আমার মতো অন্য কেউ হয়তো টিফিন আনতে ভুলে যাবে, তখন তুই তাকেও রুটি সবজি খাওয়াতে পারবি, তাই না? রোহিতের কথা শুনে প্রিয়াঙ্কার বেশ ভালো লাগে। সে না চাইতেও রোহিতের থেকে টাকাটা নিয়ে নেয়। প্রথমবার হাতে 50 টাকা পেয়ে প্রিয়াঙ্কা যে কি খুশি হয় সেটা সে কাউকে বলে বোঝাতে পারে না। সেদিন থেকে সে ঠিক করে নেয় যে সে প্রত্যেকদিন স্কুলে বেশি করে রুটি সবজি নিয়ে যাবে, যাতে অন্য কারো দরকার হলে তাকেও দিতে পারে, কিন্তু টাকার বিনিময়ে। এভাবে সে তার মাকে সাহায্য করতে পারবে। প্রিয়াঙ্কার লক্ষ্যটা খারাপ ছিল না, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রিয়াঙ্কা একটা খুবই অদ্ভুত রাস্তা পছন্দ করে। সেদিন প্রিয়াঙ্কা খুবই খুশি হয়ে বাড়ি ফিরে আসে। কিরে, তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? খিদে পেয়েছে নাকি? রুটি সবজি দিয়েছিলাম, খাসনি? সত্যি কথা বললে মা আমাকে খুব বকবে, আর আমি মাকে সাহায্য করার জন্যই তো টাকা রোজগার করতে চাইছি।
হ্যাঁ মা, আমি খেয়েছি তো। আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, তাই হয়তো মুখটা এমন লাগছে। ঠিক আছে, আমি হালকা কিছু খাবার বানিয়ে রেখেছি, সেটা খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নে, তারপর উঠে পড়তে বসবি। মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে চলে যায়। প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে আসার পর মিনা যখন তাকে খেতে দেয়, তখন তার খাওয়া দেখে মিনার বড্ড সন্দেহ হয়। মিনা ভাবে হয়তো প্রিয়াঙ্কা তার টিফিনটা খায়নি, তা না হলে সে এমন ভাবে পাগলের মতো খাবারগুলো খেত না। কাল থেকে মেয়েটাকে দুটোর জায়গায় 4টে করে রুটি আর একটু বেশি করে সবজি দেব। দুটো রুটিতে বোধহয় ওর পেট ভরছে না। যেমন কথা তেমনই কাজ। পরের দিন মিনা প্রিয়াঙ্কাকে একটু বেশি করে রুটি সবজি দিয়ে দেয়। প্রিয়াঙ্কা নিজে কিছু না খেয়ে নিজের টিফিন বক্সটা নিয়ে স্কুলের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরতে থাকে। সেই সমস্ত ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করে কেউ টিফিন আনতে ভুলে গেছে নাকি, কিংবা কারোর খিদে পেয়েছে নাকি, ইত্যাদি ইত্যাদি। এভাবে প্রত্যেকদিন সে কাউকে না কাউকে 4টে করে রুটি সবজি বিক্রি করে 30 টাকা বাড়িতে নিয়ে আসে। এমনই একদিন প্রিয়াঙ্কা তার রুটি সবজি বিক্রি করতে তাদের স্কুলের ক্লাস 10 এর সামনে যায়। এই মেয়ে, এদিকে আয় তো। প্রত্যেকদিন টিফিন বক্স হাতে নিয়ে সারা স্কুলে ঘুরিস কেন? কি আছে তোর টিফিন বক্সে? দে দেখি। আমার টিফিন বক্সে রুটি সবজি আছে। যারা টিফিন আনে না, আমি তাদেরকে এই রুটি সবজিটা বিক্রি করে দিই। তুমি যদি আমার থেকে রুটি সবজিটা কেনো, তবেই আমি তোমাকে টিফিন বক্সটা দেব। এই তোরা শুনছিস? এই মেয়ের বড় বড় কথা শুনছিস? ও নাকি এই রুটি সবজি আমাকে বিক্রি করবে। এই স্কুলে আমার রাজ চলে, বুঝলি? আমাকে সবাই ফ্রিতেই সবকিছু দিয়ে যায়, আর তুই এইটুকু একটা পুচকো মেয়ে আমার থেকে টাকা নিবি? তোর সাহস তো কম না। হ্যাঁ নেব। আমার মা কষ্ট করে আমাকে রুটি সবজি বানিয়ে দেয়, সেটা আমি তোমাকে ফ্রিতে কেন দেব? তুমি আমাকে জোর করলে আমি কিন্তু হেড দিদিমণিকে তোমার নামটা বলে দেব। আমিও বলে দেব যে তুই সারা স্কুলে ঘুরে ঘুরে খাবার বিক্রি করিস। আর এটা শোনার পরে হেড দিদিমণি তোকে স্কুলে রাখবে কিনা সেটা তুই সেদিনও দেখতে পাবি। কেন স্কুলে রাখবে না কেন? খাবার বিক্রি করা কি খারাপ? আমি তো সামান্য রুটি সবজি বিক্রি করি, তাও আমার মাকে সাহায্য করার জন্য। অত শত আমি জানি না। তুই যদি আমাকে চুরি করে রুটি সবজি এখন খেতে না দিস, তাহলে আমি আমার মাকে গিয়ে তোর স্কুলে ঘুরে ঘুরে রুটি সবজি বিক্রি করার কথাটা জানিয়ে দেবো। হ্যাঁ, ঠিকই শুনছিস, আমাদের স্কুলের হেড দিদিমণি আমার মা হয়। আজকে জেনে নে। এই কথা শোনার পর প্রিয়াঙ্কার আর কিছু করার থাকে না। সে প্রীতমকে তার টিফিন বক্স থেকে রুটি সবজি দিতে বাধ্য হয়। প্রিয়াঙ্কার মায়ের বানানো রুটি সবজি খেয়ে প্রীতমের এতই ভালো লাগে যে সে প্রিয়াঙ্কাকে প্রত্যেকদিন তার জন্য রুটি সবজি আনতে বলে। প্রত্যেকদিন তোমার জন্য আনলে আমি বাকিদেরকে কি দেব? প্রত্যেকদিন আমি আনতে পারবো না। প্রত্যেকদিন আনলে তোমাকে টাকা দিতেই হবে। আমাদের কাছে কি অত পয়সা আছে যে বিনামূল্যে তোমাকে রোজ রোজ টিফিন খাওয়াতে পারবো? বড় বড় কথা না বলে যেটা বলছিস সেটা চুপচাপ শোন। কাল যদি তুই আমার জন্য আবার এই রুটি সবজি না নিয়ে এসেছিস, তাহলে কালই এই স্কুলে তোর শেষ দিন হবে। আমি বলে দিলাম। তুই তো স্কুল থেকে বেরোবি, আর সাথে তোর মাকেও আমি জেলে পাঠাবো। এই কথা শুনে প্রিয়াঙ্কা আরো ভয় পেয়ে যায়। সে তার মাকে সাহায্য করতে গিয়ে শেষ পর্যন্ত তার জন্য তার মাকে জেলে যেতে হবে, এটা কিছুতেই প্রিয়াঙ্কা মেনে নিতে পারে না। সে প্রত্যেকদিন প্রীতমের জন্য রুটি সবজি নিয়ে আসতে থাকে। সে নিজে না খেয়ে রুটি সবজিগুলো অল্প দামে বিক্রি করতে পারলেও তার মনে শান্তি হতো। সে খুবই খুশি খুশি বাড়ি ফিরত। কিন্তু আজকাল সে সারাক্ষণ মুখ গোমড়া করে থাকে। প্রিয়াঙ্কা আগের মতো আর স্কুলেও যেতে চায় না। এরকম বেশ কয়েকদিন চলার পর প্রিয়াঙ্কাকে দেখে তার মা বেশ চিন্তায় পড়ে। তোর কি হয়েছে বলতো? আগে স্কুলে যাওয়ার জন্য এত লাফাতিস, এখন স্কুলে যেতেই চাইছিস না কেন? আর একটা সত্যি কথা বলতো, তুই কি স্কুলে টিফিন খাস না? দিনের পর দিন তোর চেহারা এরকম খারাপ হয়ে যাচ্ছে কেন? আমার স্কুলে যেতে একদম ভালো লাগে না। আমি ওই স্কুলটাতে আর পড়বো না। তুমি আমাকে অন্য স্কুলে ভর্তি করে দাও মা। এই কয়েক মাস আগে এত টাকা খরচ করে তোকে আমি এত দামি একটা স্কুলে ভর্তি করলাম, আর এখন তুই বলছিস এই স্কুলটা পাল্টে অন্য স্কুলে ভর্তি করতে? তোর কি কোনো ধারণা আছে একটা স্কুলে ভর্তি করানোর জন্য কত টাকা দরকার হয়? কত টাকা লাগবে বলো? আমি তোমাকে টাকা দেব, কিন্তু ওই স্কুলে আমি আর পড়বো না। তুই আমাকে টাকা দিবি মানে? তুই কোথা থেকে টাকা পাবি? এই সত্যি করে বলতো কি চলছে? তুই যদি আমাকে এখনই স্পষ্টভাবে না বলিস, তাহলে কিন্তু আমি তোর স্কুলে গিয়ে খোঁজ নেব। না না, তোমাকে স্কুলে যেতে হবে না। আমি বলছি তো তোমাকে, স্কুলে যেও না তুমি প্লিজ। স্কুলে গেলে ওই যে প্রীতম দাদা তোমাকে জেলে পাঠিয়ে দেবে। ওর মাই তো আমাদের স্কুলের হেড দিদিমণি। তুমি স্কুলে যেও না মা।
প্রিয়াঙ্কার কথা শুনে মিনা কিছুই বুঝতে পারে না। প্রিয়াঙ্কাকে একটু জোর করাতেই প্রিয়াঙ্কা তার মাকে সমস্ত কিছু গড়গড় করে বলে দেয়। প্রিয়াঙ্কা নিজের টিফিন স্কুলের বাচ্চাদেরকে এভাবে বিক্রি করেছে শুনে মিনা প্রচন্ড রেগে যায়। তার থেকেও বেশি রেগে যায় একজন ক্লাস 10 এর এত বড় ছেলে এভাবে একটা বাচ্চা মেয়েকে দিনের পর দিন ভয় দেখিয়ে হুমকি দিয়ে তার টিফিন কেড়ে খেয়েছে এটা শুনে মিনা সিদ্ধান্ত নেয় সে প্রিয়াঙ্কাদের স্কুলে যাবে, কিন্তু প্রিয়াঙ্কা তাকে বারবার করে বাধা দিতে থাকে। তুই নিজে অনেক বড় ভুল করেছিস। বন্ধুদেরকে খাইয়ে বা দরকারে তাদেরকে সাহায্য করে কখনো টাকা নিতে নেই, আর এটাই তোর একমাত্র ভুল। এছাড়া তুই আর কোনো দোষ করিসনি। যা দোষ করার ওই প্রীতমই করেছে, ওর ব্যাপারে তো আমাকে জানাতেই হবে। কিন্তু প্রীতম দাদা বলেছে তোমাকে জেলে পাঠিয়ে দেবে, তুমি জেলে চলে গেলে আমার কি হবে? রুটি আর সবজি বানানো কি খারাপ, নাকি ওটাতে ক্ষতিকারক কিছু আছে? নাকি তোর বানানো রুটি সবজি খেয়ে আজ পর্যন্ত কেউ কখনো অসুস্থ হয়েছে? কোনটা? কোনোটাই না। কিন্তু কোনোটাই যখন নয় তাহলে আমাকে জেলে পাঠাবে কিভাবে? তুই একদম ভুলভাল চিন্তা করিস না তো। এভাবেই মিনা তার মেয়েকে আশ্বাস দিতে থাকে। পরের দিন সকাল হতেই মিনা প্রিয়াঙ্কাকে নিয়ে তাদের স্কুলে চলে যায়। সেখানে গিয়ে মিনা হেড দিদিমণির ঘরে ঢুকতেই প্রিয়াঙ্কার হেড দিদিমণি মিনাকে দেখে বেশ চমকে যায়। তুমি মানে আপনি মিনা দেবী না? হ্যাঁ আপনিই তো, আমি একদম ঠিক চিনেছি। আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তো এর আগে কখনো এই স্কুলে আসিনি, আর যখন মেয়েকে ভর্তি করাতেও এসেছিলাম তখন তো একজন স্যারের সঙ্গে সমস্ত কথাবার্তা হয়েছিল। আমি আপনার ছবি দেখেছি। আপনার স্বামী অরুণ বাবু আজও চারিদিকে আপনার খোঁজ করে বেড়াচ্ছে। উনি তো আমাদের বাড়ির পাশেই থাকেন। ওনার সূত্রেই তো আমি আপনার ছবি দেখেছি, আর তাই তো আমি আপনাকে চিনতে পারলাম। আমার খোঁজ করছে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ প্রায় 11 বছর হয়ে গেল আমি শহর ছেড়েছি, যাতে কোনোদিন অরুণ বা তার পরিবারের সঙ্গে আমাদের আর কোনো রকমের যোগাযোগ না থাকে। অরুণ কি তাহলে এখন এই শহরেই থাকে? হ্যাঁ, এই শহরেই থাকে। ওর মা আপনাকে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেটা জানার পরে উনি নিজেও বাড়ি ছেড়ে দেন। উনি যথেষ্ট ভদ্র আর সভ্য একজন মানুষ। আমার ছেলেকে উনি অনেক ভালোবাসেন, একেবারে নিজের সন্তানের মতো। তাই ওনার সাহায্য করাটা আমার কর্তব্য। কিন্তু আমি তো এখানে অন্য কারণে এসেছিলাম। আসলে আপনার ছেলে... আমি সব জানি, সেসব নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি আমার ছেলেকে সমস্তটা বুঝিয়ে বলবো। তবে এখন আমার যেটা করণীয় সেটা করতে দিন। এই বলে মালবিকা ফোন করে অরুণকে তাদের স্কুলে ডেকে আনে। অরুণ সেখানে এসে 11 বছর পর তার স্ত্রী এবং মেয়েকে দেখে অঝোর নয়নে কাঁদতে থাকে। 11 বছর পরে প্রথমবার বোধহয় অরুণ তার মেয়েকে দেখতে পায়। সামান্য রুটি সবজির থেকে একটা ঘটনা শুরু হয়। সেই ঘটনার কারণেই প্রিয়াঙ্কা তার বাবাকে ফিরে পায়। প্রিয়াঙ্কা অরুণ আঙ্কেলের মেয়ে জানার পরে প্রীতম তাকে আর কখনো বিরক্ত করে না। অরুণ, মিনা এবং প্রিয়াঙ্কা দুজনেরই দায়িত্ব নিয়ে নেয়। তারা তিনজন একটি সুস্থ এবং সুখী পরিবারের মতো সারা জীবন সুখে শান্তিতে কাটাতে শুরু করে। তারা তিনজনে একটি সুস্থ এবং সুখী পরিবারের মতো সারা জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে। এখনো তোমার নখগুলো কাটলে না? তুমি কি চাও তোমার নখের খোঁচায় আমাদের হাত পা গলা কেটে যাক? রূপকথার গল্পে পড়েছিলাম রাক্ষসদের এমন নখ থাকে। তোমাকে দেখে জানতে পারছি যে মানুষদেরও এমন হয়। আমি এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে ম্যানিকিউর করি, আর আপনি চান আমি এই নখগুলো আপনার কথাই কেটে ফেলি? বলার আগে একবারও ভাবেন না, তাই না? কি ভাববো? এরকম ভূত পেতনিদের মতো নখ দেখলেই আমার খুব ভয় করে। আর তুমি দুবেলা এই নখগুলোকে নিয়ে আমার চোখের সামনে ঘুরঘুর করছো। আমার তো দেখেই গা শিরশির করে। গায়ত্রী দেবীর ছেলে রাহুল এবং মিলির বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস আগে। মিলি অত্যন্ত ধনী পরিবারের মেয়ে ছিল। তার বাবা শহরের একজন অনেক বড় শিল্পপতি ছিল। বিয়ের আগে থেকেই মিলি রূপচর্চা করতে বড্ড ভালোবাসতো। সারাদিন চোখে, নাকে, মুখে, গালে কিছু না কিছু লাগিয়েই রাখতো। সমস্ত কিছুর মধ্যে তার নখগুলো ছিল সবচেয়ে প্রিয়। সে সবসময় দামি দামি বিউটি পার্লার থেকে তার নখে ম্যানিকিউর করাতো, কারণ মিলি বড় নখ রাখতে পছন্দ করত। বড় নখের কারণে তার বাপের বাড়ি তথা শ্বশুর বাড়ির লোকেদের অনেক সমস্যা হলেও মিলি কারোর কথা শোনে না। আর এই কারণেই তার শাশুড়ি মায়ের সঙ্গে প্রায় দিনই তার ঝগড়া লেগেই থাকে। এমনই একদিন, আজকে একটু নখগুলোকে কেটে এসো, বুঝলে? তোমার ননদ আর ননদের মেয়ে এই বাড়িতে আসবে, সেই জন্যই বলছি। ওরা আসবে সেই জন্য আমাকে নখ কাটতে হবে কেন শুনি? মাঝে মাঝে আপনার আবদারের কোনো মাথা মুন্ডু থাকে না। এই কারণেই ড্যাডিকে বলেছিলাম
বাড়ির সবাই সুস্থ কিনা সেসব দেখে আমার বিয়েটা ঠিক করতে। সুস্থ মস্তিষ্কের কেউ এরকম আবদার তো করে না। তুমি আমার মায়ের সাথে কিভাবে কথা বলছো মিলি? মা যখন তোমাকে একটা কাজ করতে বলেছে তার মানে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। তোমাকে তো আগে অনেকবার নখ কেটে ফেলতে বলা হয়েছে, তুমি তো শোনো না। কিন্তু আজ দিদি আর পুচকি আসবে, তাই আমি চাই তুমি আজকে সব নখ কেটে ফেলো। আমি গতকালকে ম্যানিকিউর করিয়ে নখগুলোতে এত সুন্দর সুন্দর ডিজাইন করলাম, আর তুমি বলছো আজই নখগুলো কেটে ফেলতে? আমি কিছুতেই নখ কাটতে পারবো না। তাহলে তুমি আমার নাতনির সামনে যাবে না। আমি চাই না তোমার জন্য ওর কোনো রকমের ক্ষতি হোক। তোমার হাতের এই বড় বড় ভূতের মতো নখ নিয়ে তুমি নিজের ঘরে বসে থাকবে। গায়ত্রী দেবীর কথা শুনে মিলি খুবই অপমানিত বোধ করে। সে রাগ করে তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পরেই সেখানে গায়ত্রী দেবীর মেয়ে জয়িতা এবং তার নাতনি পুচকি চলে আসে। বাচ্চা মেয়েটা মিলির সাথে দেখা করতে চাইলেও তাদের বাড়ির কেউ তাকে মিলির আশেপাশেও যেতে দেয় না। মিলি তার শ্বশুর বাড়ির লোকের এরকম ব্যবহারে প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমার নখ বড় বলে আমার সাথে এরা এরকম ব্যবহার করছে। আমি নখগুলো বড় করতে ভালোবাসি বলে এরা রীতিমতো আমাকে একঘরে করে দিচ্ছে। শাশুড়ি মা তো এরকমই, কিন্তু রাহুল যে আমার সাথে এমন করবে এটা তো আমি কল্পনাই করতে পারছি না। এসব কথা ভাবতে ভাবতে মিলি আবার নিজের রূপচর্চা করতে বসে পড়ে। মিলি তার ননদের মেয়েটাকে খুবই ভালোবাসে, কিন্তু সেই দিন কেউ পুচকিকে মিলির কাছে যেতে দেয় না। এই জন্য মিলি খুবই রেগে থাকে। সে ঠিক করে সে আর কখনো কারোর কথাতেই নখ কাটবে না, বরং তার নখগুলো আরো বড় করবে। তারপর থেকে মিলি তার নখগুলো আরো বেশি বেশি করে বড় করা শুরু করে দেয়। গায়ত্রী দেবী বা রাহুল কারোর কথাই সে শোনে না। একদিন রাহুল ঘুমাচ্ছে, এমন সময় হঠাৎই সে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে। কি হলোটা কি? মাঝরাতে এরকম ঘুম থেকে উঠে বসে আছো? এটা একটা টাইম হলো লাইট জ্বালিয়ে বসে থাকার? প্লিজ লাইটটা বন্ধ করো। তুমি দেখো একবার তুমি কি করেছো। তোমার জেদের কারণে একদিন আমাদের পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। কি হয়েছে বলবে তো? মাঝরাতে এরকম আবিজাবি কথা বলছো কেন? ভুলভাল স্বপ্ন দেখেছো? তোমার নখ লেগে জামার ভেতর থেকে আমার পিঠটা কতটা কেটে গেছে দেখো। তোমার নখগুলো কতটা ধারালো তুমি বুঝতে পারছো? এই কারণেই আমরা সেদিন তোমাকে পুচকির আশেপাশে যেতে দিইনি। মিলির আর কিছু বলার থাকে না। ওষুধ নিয়ে এসে রাহুলের পিঠে লাগিয়ে দেয়। এভাবে আরো কিছুদিন কাটে। শাশুড়ি মায়ের হাত স্বামীর পিঠ কেটে যাওয়ার পরেও মিলির মধ্যে কোনো পরিবর্তন আসে না। সে এখনো প্রায় প্রত্যেক সপ্তাহে বড় বড় পার্লারে গিয়ে ম্যানিকিউর করিয়ে নকল এবং বড় বড় নখ লাগিয়ে বাড়ি ফেরে। এমনই একদিন সে পার্লার থেকে বাড়ি ফিরে এসে দেখে তাদের বাড়িতে একজন প্রতিবেশী এসেছে। কি বৌমা, কেমন আছো? আমাদের গাছে এবারে অনেক কাঁঠাল হয়েছে, তাই তোমাদের একটা দিতে এলাম। তুমি কাঁঠাল খাও তো? এও কাঁঠালি কি বাজে গন্ধ! আপনি ওটা আমাদের বাড়িতে কেন এনেছেন? আমি এসব খাই না। বৌমা, গুরুজনদের সাথে এরকম ভাবে কথা বলতে হয়? পড়াশোনায় শিখেছো, ভদ্রতা সভ্যতা বলে কিছুই শেখনি। এখন যাও, চুপচাপ কাঁঠালটা কেটে আমার জন্য আর রঞ্জন বাবুর জন্য প্লেটে করে নিয়ে এসো। আপনি এসব কি বলছেন মা? আমি এক্ষুনি ম্যানিকিউর করে নেল এক্সটেনশন করে বাড়ি ফিরলাম, আর আপনি এখন আমাকে কাঁঠাল কেটে সেই কাঁঠালে হাত দিতে বলছেন? আমি জানি আমার তোমাদের শাশুড়ি বৌমার মাঝখানে কথা বলা উচিত নয়, তবে একটা কথা না বলে পারছি না। তোমার হাতে যা বড় বড় নখ, তাতে কাঁঠালের কোয়া ছাড়ানোর জন্য তোমাকে আলাদা করে চামচ বা কোনো কিছু ব্যবহার করতে হবে না। তোমার নখগুলোই ছুরি হিসেবে ব্যবহার করে কোয়াগুলো আলাদা করে নিতে পারবে। রঞ্জন বাবুর কথা শুনে গায়ত্রী দেবী খুবই হাসতে থাকে। তাদের হাসি দেখে মিলি প্রচন্ড রেগে যায়, কিন্তু সে কিছু না বলেই রান্নাঘরে কাঁঠাল কাটতে চলে যায়। কাঁঠাল কাটতে কাটতে সে নিজের মনে মনে গজগজ করতে থাকে। ডিসগাস্টিং ফ্রুট একটা! ড্যাডি যদি জানতে পারতো যে এরা আমাকে দিয়ে এসব কাজ করাচ্ছে, তাহলে ড্যাডি আমাকে কিছুতেই এখানে থাকতে দিত না। সবাই জানে আমি আমার নখগুলোকে কত ভালোবাসি, তাও এরা আমাকে দিয়ে ইচ্ছে করে এসব কাজ করাচ্ছে যাতে আমার নখগুলো নষ্ট হয়ে যায়। কাঁঠাল ছাড়ানো হয়ে গেলে মিলি দুটো প্লেটে আলাদা করে কাঁঠাল রেখে তার শাশুড়ি মা এবং রঞ্জন বাবুকে দিয়ে দেয়। তারা দুজনেই কাঁঠাল খেতে খেতে গল্প করে। গল্প করতে করতে হঠাৎই রঞ্জন বাবু বিষম খায়। সে কিছুতেই যেন আর নিঃশ্বাস নিতে পারে না। তার এমন অবস্থা দেখে গায়ত্রী দেবী চিৎকার করে রাহুলকে সেখানে ডাকে। কিছুক্ষণ পরে রাহুল সেখানে আসে আর রঞ্জন বাবুর পিঠে বারবার আঘাত করতে থাকে। রাহুলের বারবার আঘাত করার পরেও রঞ্জন বাবুর গলায় আটকে থাকা জিনিসটা হঠাৎ করে বেরিয়ে চলে আসে। সেটা বেরোতেই সবাই চমকে ওঠে। তুমি দেখেছো তো, কেন বলেছিলাম যে তোমার জন্য একদিন আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে? তোমার নখ রঞ্জন কাকুর গলায় আটকে গেল। কিভাবে আটকে গেল? মন দিয়ে কাজ করো না। যদি আমি বাড়িতে না থাকতাম তাহলে কি হতো? আমার জন্য তোমরা ঝগড়া ঝামেলা করো না। ও বাচ্চা মানুষ, বুঝতে পারিনি। ওর কি এখন সংসার করার বয়স হয়েছে? আমার কিচ্ছু হয়নি, আমি সুস্থ আছি। তাহলে শুধু শুধু মেয়েটাকে এত বকছো কেন?
দেখুন দাদা, আমি আপনাকে অনেক সম্মান করি, কিন্তু আমি একটা কথা আপনাকে বারণ করব, আর সেটা কিন্তু আপনাকে শুনতেই হবে। আপনি দয়া করে আর কোনোদিনও আমার বৌমার কোনো ভুল কাজকে কখনো এরকম ভাবে প্রশ্রয় দেবেন না। হ্যাঁ কাকু, মা ঠিকই বলেছে। কয়েকদিন আগে ওর বড় নখের খোঁচা লেগে মায়ের হাত কেটে গিয়েছিল, তারপর একদিন রাত্রিবেলা আমার পিঠ কেটে গিয়েছিল। এসব করে ওর শিক্ষা হয় না। আজ অত বড় নখটা আপনার গলায় আটকে গেল। এতই যখন নখের প্রতি ভালোবাসা, তাহলে এইটুকু খেয়াল না রাখতে পারার কারণ কি আছে? আমার এত দামি একটা নখ খুলে ভেঙে গেল, সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। সবাই মিলে একসাথে আমাকে বকার জন্য একেবারে তৈরি হয়ে আছে। আমাকে আবার কালকেই ম্যানিকিউর করাতে যেতে হবে। এরকম একটা নখ ছোট থাকলে দেখতে বড্ড বাজে লাগছে। দেখছো মা, আমরা এত কিছু বলছি, ওর কোনো কথাই গায়ে লাগছে না। ও এখন ওর নিজের লম্বা নখ নিয়ে পড়ে আছে। আমি আর এই মেয়েটাকে নিতে পারছি না। কয়েকদিন পর পরই একটা না একটা ঘটনা ঘটাচ্ছে। ধুর। এই বলে রাগে গজগজ করতে করতে রাহুল সেখান থেকে নিজের ঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন আলমারিতে যে 10,000 টাকা আলাদা করে রাখা ছিল, সেটা তুমি অন্য কোথাও রেখেছো? আমাকে দাও তো ওটা, ড্রাইভারকে দিতে হবে। ওটা তো এখন আর ওখানে নেই, আমার হাতে আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা তোমাকে দিতে পারবো না। কি ছেলে মানুষই করছো মিলি? হাতে আছে অথচ দিতে পারছো না, মানেটা কি? তোমার কথা তো আমি মাঝে মধ্যে কিছুই বুঝতে পারি না। টাকাটা বের করে দাও, ড্রাইভার বাইরে দাঁড়িয়ে আছে তো। আরে বাবা, টাকাটা আমার কাছে নেই। আমি কালকেই ওই টাকাটা খরচ করে হাতে ম্যানিকিউর করে নেল এক্সটেনশন করিয়েছি, যাতে নখগুলো আরো বড় বড় দেখতে লাগে। বড় বড় নখের খটমট শব্দ শুনতে আমার দারুণ লাগে। সেই জন্য তুমি আমাকে জিজ্ঞাসা না করে 10,000 টাকা দিয়ে নখ চর্চা করে এলে? টাকার কি মা বাবা নেই? টাকার বাবা মা আছে কিনা জানি না, তবে আমার বাবার অনেক টাকা আছে। আর প্রত্যেক মাসে আমি বাবার থেকে টাকা নিয়েই পার্লারে যাই। কিন্তু ড্যাডি বলেছে এই মাস থেকে আমাকে আর টাকা দেবে না, কারণ আমি নাকি বেশি টাকা খরচা করে ফেলছি। তাই আমি আলমারি থেকে টাকাটা নিয়ে নিয়েছি। তুমি ড্রাইভারকে অন্য জায়গা থেকে টাকাটা দিয়ে দাও। এভাবেই যত দিন যেতে থাকে, মিলির নখের প্রতি প্রেম যেন ততই বেশি বাড়তে থাকে। আজকাল শুধু বড় নয়, সে অত্যন্ত বড় আর অত্যন্ত তীক্ষ্ণ নখ রাখতে শুরু করে। তার নখ এতটাই ধারালো হয়ে যায় যে একটুখানি খোঁচা লাগলেই আশেপাশে বসে থাকা লোকজনের হাত পা কেটে যেতে বাধ্য। এরই মধ্যে রাহুলের দিদি জয়িতা তার মেয়েকে নিয়ে তার মায়ের কাছে কয়েকদিনের জন্য থাকতে আসে। দেখো মিলি, আমি তোমার সাথে এই বাড়িতে থাকি না, তাই তুমি কি করবে না করবে সেটা তোমাকে বলারও আমার কোনো অধিকার নেই। তবে আমি তোমাকে একটা অনুরোধ করব, তুমি প্লিজ আমার মেয়ের আশেপাশে এসো না। তুমি তো জানো দিদি ভাই, আমি পুচকিকে কত ভালোবাসি। তাহলে তুমিও আমাকে কেন পুচকির কাছে যেতে বারণ করছো? আগের বারেও তো তোমরা যখন এসেছিলে, তখনও তো আমাকে পুচকির আশেপাশে কেউ যেতে দেয়নি। আমার ওইটুকু 3 বছরের মেয়ে, আমি চাই না তোমার এই ছুরির মতো ধারালো নখ লেগে আমার মেয়ের হাত পা কেটে যাক। হয় তুমি নখগুলো কেটে ফেলো, আর না হলে আমার মেয়ের থেকে দূরে থাকো, সোজা কথা। জয়িতার কথা শুনে মিলি খুবই কষ্ট পায়। তার ইচ্ছা করলেও সে পুচকির কাছে যেতে পারে না। কিন্তু একদিন দুপুরবেলা যখন সারা বাড়ির লোক ঘুমাচ্ছিল, তখন পুচকি নিজেই মিলির কাছে আসে। সে মিলির কাছে এসে মিলিকে তার চুল বেঁধে দিতে বলে। সবাই ঘুমাচ্ছে, এই সুযোগে মিলিও পুচকির সঙ্গে সময় কাটাতে থাকে। পুচকির চুল আঁচড়ে দিতে গিয়ে মিলির নখ লেগে পুচকির কপাল একটু কেটে যায়, আর সাথে সাথে সেখান থেকে রক্ত বেরোনো শুরু হয়। পুচকি চিৎকার করে কেঁদে উঠলে সারা বাড়ির লোক সেখানে জড়ো হয়ে যায়। রাহুল সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকে। মিলি পুচকির কাটা জায়গায় মলম লাগিয়ে দেবে বললে রাহুল খুবই রেগে যায়। থাক মিলি, তোমাকে আর কিছু করতে হবে না। তুমি অনেক উপকার করে ফেলেছো। এখন পুচকিকে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। উপরওয়ালাকে ডাকো যেন মেয়েটাকে বাঁচাতে পারি। এসব তুমি কি বলছো রাহুল? আমার নখ বড় বলে তুমি আমাকে এভাবে অপরাধী বানিয়ে দিচ্ছ? আমার জন্য পুচকিকে হাসপাতালে নিয়ে যেতে হবে? হ্যাঁ, নিয়ে যেতে হবে, কারণ আমার মেয়ের হিমোফিলিয়া আছে। হিমোফিলিয়া মানে বোঝো? এই রোগটা যাদের হয় তাদের শরীরে যে কোনো একটা জায়গায় ছোট্ট করে কেটে গেলেও সেখান থেকে রক্ত বেরোতে বেরোতে সেই মানুষটা মারা যায়। এই রোগ হলে মানুষের শরীরে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায়। তুমি জানো না তুমি আমার মেয়ের কত বড় ক্ষতি করেছো। এই কারণেই আগের বারও তোমাকে কেউ পুচকির কাছে আসতে দেয়নি। জয়িতার কাছে সমস্ত কথা শুনে মিলি খুবই কাঁদতে থাকে। সে সবার কাছে ক্ষমা চায় এবং কথা দেয় তারপর থেকে সে আর কখনো বড় নখ রাখবে না। তাকে সবাই ক্ষমা করে দেয়। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে এলে তারা সবাই পুচকিকে নিয়ে হাসপাতালে যায়। সৌভাগ্যবশত পুচকি সেদিন প্রাণে বেঁচে যায়। কিন্তু এই ঘটনার পর মিলির প্রচুর শিক্ষা হয়ে যায়। তারপর থেকে সে আর কখনো বড় নখ রাখে না।